শেক্সপিয়ারের লেখাগুলোর মধ্যে এমন কিছু নাটক আছে যা সময়কে ছাপিয়ে গেছে। দি মার্চেন্ট অফ ভেনিস ঠিক তেমনই একটা নাটক। চলুন আজ এই অসাধারণ আর কিছুটা জটিল গল্পের গভীরে প্রবেশ করা যাক। ভাবা যায় একটা লোনের গ্যারান্টি হিসাবে 1 পাউন্ড মাংস। হ্যাঁ, ঠিক এই অদ্ভুত আর ভয়ঙ্কর আইডিয়াটাই কিন্তু শত শত বছর ধরে মানুষকে ভাবিয়েছে, অবাক করেছে, আবার ভয়ও পাইয়েছে। তো একদিকে যেমন আছে নেখাত প্রেম, আর অন্যদিকে তেমনই আছে মারাত্মক সংঘাত। ভালোবাসার টাকার এই গল্পটা কিভাবে শেক্সপিয়ারের অন্যতম বিতর্কিত একটা নাটক হয়ে উঠল, সেটাই আমরা আজ দেখব। নাটকটার একেবারে মূলে আছে একটা বিখ্যাত লাইন, অল দ্যাট গ্লিস্টার্স ইজ নট গোল্ড, মানে সব চকচকে জিনিসই কিন্তু সোনা নয়। এই একটা কথাই পুরো নাটকের থিমটা ধরিয়ে দেয়, যা আমরা বাইরে থেকে দেখি আর যা আসলে সত্যি তার মধ্যেকার বিশাল পার্থক্য। তো এই নাটকটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এটা কোন ধরনের নাটক। এটাকে প্রায়ই একটা স্পেশাল ক্যাটেগরিতে ফেলা হয়, যাকে বলে প্রবলেম প্লে। চলুন তো দেখি এই প্রবলেম প্লে জিনিসটা আসলে কি। সোজা কথায় প্রবলেম প্লে হলো এমন একটা নাটক যেখানে সমাজের কোনো সিরিয়াস সমস্যা বা নৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, আর এখানে কমেডি আর ট্র্যাজেডি দুটোই একসাথে মিশে থাকে। যেমন ধরুন, এই নাটকে একদিকে আছে বিচার, দয়া, ধর্ম নিয়ে বিদ্বেষের মতো ভারী ভারী বিষয়, আবার অন্যদিকে মজার ঘটনাও আছে। এই নাটকের গল্পটা এত জটিল কেন জানেন? কারণ এখানে আসলে একটা নয়, তিনটে আলাদা গল্প একসাথে চলছে, যেগুলো একে অপরের সাথে জড়িয়ে গেছে। চলুন এই জটটা একটু খোলার চেষ্টা করা যাক। তো প্রথম সমস্যাটা হলো এক প্রেমিকের তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য টাকার দরকার। দ্বিতীয় সমস্যাটা এক বুদ্ধিমতী মেয়ের যে তার বাবার এক অদ্ভুত উইলের জালে আটকা পড়েছে। আর ৩ নম্বর আর সবচেয়ে মারাত্মক সমস্যাটা হলো এক বণিকের যে তার শত্রুর সাথে একটা ভয়ানক চুক্তি করে বসেছে। আর এই ৩টে সমস্যার কেন্দ্রে আছে ৪জন মূল চরিত্র। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমজন বাসানিও, সেই প্রেমিক যার ধনী পোর্শিয়াকে বিয়ে করার জন্য ৩,০০০ ডাকের দরকার। আর পোর্শিয়া, সে হল সেই উত্তরাধিকারী যাকে তার বাবার বানানো এক অদ্ভুত পরীক্ষা পাশ করা যে কাউকেই বিয়ে করতে হবে। এরপর আছে অ্যান্টোনিও, সেই বণিক যে তার বন্ধু বাসানিওকে সাহায্য করার জন্য নিজের জীবন বাজি রাখতেও রাজি। আর সবশেষে শাইলক, একজন মহাজন যে অ্যান্টোনিওর ওপর বহু বছরের জমানো অপমানের প্রতিশোধ নিতে চায়। পোর্শিয়ার বিয়ের ওই পরীক্ষাটার ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। পাণিপ্রার্থীদের সামনে ৩টে বাক্স রাখা হয়, সোনা, রূপা আর সীসার। যারা সোনা বা রূপার বাক্স বেছে নেয় তারা আসলে বাইরের চাকচিক্য দেখেই সিদ্ধান্ত নেয়, কিন্তু আসল পছন্দটা হলো ওই সাধারণ দেখতে সীসার বাক্সটা। ওটা বেছে নেওয়ার জন্য ভেতরের সৌন্দর্যটা দেখতে পারতে হয়, আর তার জন্য সবকিছু বাজি রাখার সাহস থাকতে হয়। তো এই আলাদা আলাদা গল্পগুলো চলতে চলতে একটা সময় এসে এক জায়গায় মিলে যায়, আর সেটাই হলো নাটকের ক্লাইম্যাক্স, সেই বিখ্যাত বিচার বা ট্রায়াল সিন। চলুন দেখি সেখানে কি অপেক্ষা করছে। অ্যান্টোনিওর সব জাহাজ সমুদ্রে ডুবে গেছে, চুক্তির শর্ত ভাঙা হয়েছে, আর এখন শাইলকের দাবি মেটানোর সময় এসেছে। কি সেই দাবি? 1 পাউন্ড মাংস। হ্যাঁ, অ্যান্টোনিওর শরীর থেকে কেটে নেয়া 1 পাউন্ড মাংস। পরিস্থিতি এখন জীবন মরণের। অ্যান্টোনিওর বন্ধুরা শাইলককে দ্বিগুণ টাকা দিতে চায়, কিন্তু সে নারাজ। তার একটাই কথা, মাই ডিডস আপন মাই হেড, আই ক্রেভ দ্য লো, মানে আমার কাজের দায়ে আমার, আমি শুধু আইন চাই। সে টাকা চায় না, সে চায় বিচার, বলা ভালো সে চায় প্রতিশোধ। ঠিক তখনই যখন মনে হচ্ছে সব আশা শেষ, আদালতে এন্ট্রি হয় পোর্শিয়ার। তবে পোর্শিয়া হিসেবে নয়, বালথাজার নামে এক পুরুষ আইনজীবীর ছদ্মবেশে। সে শাইলকের আইনের দাবির বিপরীতে দয়ার আবেদন করে। তার সেই বিখ্যাত উক্তি, দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেইনড, মানে দয়া জিনিসটা জোর করে হয় না, এটা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির মতো স্বাভাবিক। কিন্তু শাইলক যখন কোনোভাবেই মানতে রাজি নয়, তখনই পোর্শিয়া তার আসল চালটা দেয়। সে বলে, ঠিক আছে, চুক্তি অনুযায়ী তুমি মাংস নিতে পারো, কিন্তু শর্ত হল শেড ডাউন নো ব্লাড, অর্থাৎ 1 ফোঁটাও রক্ত ঝরানো যাবে না। আর এই একটা কথাতেই পুরো খেলার মোড় ঘুরে যায়। ভাবা যায় কি অসাধারণ বুদ্ধি। তো আদালতের ওই চরম উত্তেজনার পর নাটকের মুডটা হঠাৎ করেই একদম পাল্টে যায়। গল্পটা এবার একটা হালকা কমেডির দিকে বাঁক নেয়, আর এই কমেডির কেন্দ্রে আছে কয়েকটা আংটি। তার আগে দেখে নি শাইলকের কি হল। সে তো মামলায় হেরেই গেল, আর শাস্তি হিসেবে তাকে খ্রিস্টান হতে বাধ্য করা হলো, আর তার সমস্ত সম্পত্তি তার মেয়ে জেসিকা আর জামাই লরেন্জোকে দিয়ে দিতে বলা হলো। এটা তার জন্য সত্যি এক বিরাট ধাক্কা ছিল।
আর অন্যদিকে পোর্শিয়া আর তার সঙ্গী নেরিসা তখনও সেই আইনজীবীর ছদ্মবেশে তাদের স্বামীদের বোকা বানায়। তারা তাদের কাছ থেকে এমনভাবে নিজেদের বিয়ের আংটিগুলো চেয়ে নেয় যে স্বামীরা তা দিতে বাধ্য হয়। এটা ছিল বিশ্বস্ততার একটা ছোট্ট মজার পরীক্ষা। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু দ্য মার্চেন্ট অফ ভেনিস শুধু একটা গল্প নয়। এই নাটকের আসল শক্তি হল এর ভেতরের প্রশ্নগুলো। জাস্টিস, মার্সি, প্রেজুডিস বা বৈষম্য, এই সব গভীর বিষয়গুলোই নাটকটাকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। তাহলে এই নাটক থেকে আমরা কি শিখলাম? প্রথমত, বিচার বনাম দয়া। আইনের প্রতিটি অক্ষর মেনে চলায় কি আসল বিচার? দ্বিতীয়ত, ধর্মীয় অসহিষ্ণুতা আর তার ভয়ঙ্কর পরিণাম। তৃতীয়ত, ভালোবাসা আর বন্ধুত্বের শক্তি, যা মানুষকে অসম্ভব আত্মত্যাগে উৎসাহ দেয়। আর সবশেষে, যা আমরা শুরুতেই বলেছিলাম, বাহ্যিক রূপ আর ভেতরের সত্যের মধ্যে পার্থক্য। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, দ্য মার্চেন্ট অফ ভেনিস আসলে কি? এটা কি একটা কমেডি, নাকি একটা ট্র্যাজেডি, নাকি এর বাইরে অন্য কিছু? এই প্রশ্নটাই এই নাটককে একটা প্রবলেম প্লে বানিয়েছে, আর এর উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।